মহেশ্বরী, তুমি তো বলতে তোমার সই ওই পার্বতীর তোমার এতটাই প্রাণের বন্ধু ছিল যে তাকে ছেড়ে আসতে হবে ভেবে তুমি বিয়েই করতে চাইতে না। আর আজ সেই সইয়ের মেয়ে যখন বিপদে পড়েছে তুমি তাকে আশ্রয়টুকু দিতে চাইছো না, তাকে তুমি মাথা গোঁজার ঠাঁইটুকু দিতে চাইছো না কেন? না চাইছি না, আর না চাওয়ার যথেষ্ট কারণ আছে। কি কারণে মহেশ্বরী, কি কারণে তুমি তোমার সইয়ের মেয়েকে এই বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছ না? দেখো, এমন তো নয় যে এই বাড়িতে এর আগে কেউ কোনোদিন আশ্রয় নেয়নি। তবে কি তুমিও বড় বৌমার মতো ভাবছো যে মেয়েটি মিথ্যে কথা বলছে? এই ফুলি আসল ফুলি নয়। না না, ও হয়তো মিথ্যে কথা বলছে না, কিন্তু ও সত্যি কথা বললেও ওকে আমার এই সংসারে ঠাঁই দেওয়া সম্ভব নয়। শঙ্কর আর ফুলি ছেলেবেলায় খালার সাথে ছিল, দুজনে ভারী ভাব ছিল। আমি আর সই ঠিক করে রেখেছিলাম ওরা বড় হলে আমরা ওদের বিয়ে দেব, কিন্তু তারপর সংসারের চাপে দুজনে দুদিকে ছিটকে গেছি। সংসারের জোয়াল টানতে টানতে সই ফুলি সব কিরম অতীত হয়ে গেছে। এতকাল পরে ওই অতীত যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাকে বয়ে নিয়ে যাওয়ার জো আমার নেই। ফুলি এখন আর ছোট্টটি নেই, সে একজন সমর্থ মেয়ে, আর আমার পক্ষে একটা সমর্থ মেয়ের দায়িত্ব নেওয়া কখনোই সম্ভব নয়। মহেশ্বরী, তার চেয়েও বড় কথা হচ্ছে শঙ্করের এখন বিয়ে হয়ে গেছে। আমি চাই না শঙ্কর আর স্মার্ট মেয়ের মাঝখানে ফুলি দেওয়াল হয়ে দাঁড়াক। কি এককালে মা ভেবেছিলেন যে ঠাকুরপোর সাথে ওই ফুলির বিয়ে দেবেন, আর সেই ফুলি কিনে এসে জুটেছে। আরে এ তো মেঘ না চাইতেই জল। আমাকে নিজের চোখের জল সামলে সইয়ের মেয়েকে বিদায় জানাতে হবে। আগুন আর কেরোসিন কখনো পাশাপাশি থাকতে পারে না, কখন যে কি বিপদ ঘটে যায় কে জানে। আমাকে আগে নিজের ছেলের বউয়ের কথা ভাবতে হবে। কত ভাবলাম আজ ওদের আমি এক করে দেব, তাই ওদের ফুলসজ্জার আয়োজন করলাম, কিন্তু মাঝখান থেকে ফুলি এসে সব ভেস্তে দিল। না না, যে মেয়ে বাড়িতে পা রাখা মাত্র আমার ছেলের বউয়ের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায়, তাকে এ বাড়িতে রাখা একদম মঙ্গলের নয়। মা তো আমার চোখ খুলে দিলেন, এমন মুখ্যম প্যাচখানা তো আমার মাথাতেই আসেনি। হ্যাঁ, এবারে এই মেয়েকে দিয়েই আমি ঠাকুরপো আর মেজ বউয়ের মধ্যে ভাঙন ধরাবো। তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে ঘুমো। আমার কপালটাই খারাপ জানো, কত ভরসা করে সইমার কাছে এসেছিলাম, এখন সইমাও আমায় বিশ্বাস করছে না। সইমাকে সত্যি সত্যি আমায় তাড়িয়ে দেবে গো? না না, তুমি এখন এসব ভেবো না। আন্টির মনটা খুব ভালো, আমি আন্টিকে বুঝিয়ে বললে আন্টি ঠিক বুঝতে পারবে। দেখো, তুমি এখন শোও তো শান্ত হয়ে। যে ঘুম আসছে না। আচ্ছা তুমি শোও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
যখন ঘুম আসতো না, আমার মাও ঠিক এইভাবেই আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। তোমার হাতে ছোঁয়া পেয়ে মনে হচ্ছে আমি যেন আমার মায়ের হাতেরই ছোঁয়া পাচ্ছি। আমারও যে তোমাকে দেখে আমার ছোট্ট বোনটার কথা মনে পড়ে যাচ্ছে। কি গো, কি ভাবছো? তুমি এবার ঘুমাও তো দেখি, ঘুমাও। ফুলি খুব ভয় পেয়ে আছে, এতক্ষণে ওকে একটু শান্ত করে ঘুম পাড়াতে পারলাম। আপনি ঘুমোতে যাবেন না নাকি সারা রাত ওনার এইভাবেই সেবা করবেন? আমার তো ওকে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু আমি জানি আমি এই ঘরে থাকলে আন্টি খুব রাগ করবে। যাও, ভাড়ার ঘরেও শোয়ার ব্যবস্থা করো, করে তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। যাও, নিয়ে যাও ওকে। সত্যি তো, আন্টি যদি এই ঘরে এসে দেখে আমি ফুলির সাথে আছি খুব মুশকিল হবে। কিন্তু কি করি বলুন তো? বিপদ যদি বাড়াতে না চান তাহলে চলুন ঘুমোতে। আসুন। আমাকে নিজের চোখের জল সামলে সইয়ের মেয়েকে বিদায় জানাতে হবে। আগুন আর কেরোসিন কখনো পাশাপাশি থাকতে পারে না, কখন যে কি বিপদ ঘটে যায় কে জানে। শঙ্করের এখন বিয়ে হয়ে গেছে, আমি চাই না শঙ্কর আর বিস্মার্টের মাঝখানে ফুলি দেওয়াল হয়ে দাঁড়াক। মা, আপনি যতই চান আপনার স্মার্ট মেয়ে আর ঠাকুরপোর দূরত্ব ঘটাতে, আমি তো সেটা কিছুতেই হতে দেব না। আমার পিকুই হবে এই বাড়ির একমাত্র বংশধর। ঠাকুরপোর সন্তান হলে তো সে পিকুর ভাগিদার হবে, সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। পিকু, আমি তোর পথে কোনো কাটা গাছ গজাতে দেব না সোনা। মেয়েটাই হবে আমার অস্ত্র, সে করেই হোক ওই মেয়েটাকে আমার আমার হাতের মুঠোয় আনতেই হবে। Puri Pais,